এই ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। অসময়ে ভেতরে কেন বন্ধ করছেন? ইসমাম ময়লা পানির বালতি সহ ওয়াশরুমের ভেতর প্রবেশ করলো। তারপর দাঁড়িয়ে থাকা আজরার মাথার উপর ঢেলে দিল। এবার দেখো তো ময়লা পানি গায়ে পড়লে কেমন লাগে। আজরা কাক ভেজা হয়ে গেল। শরীরে ময়লা পানির কারণে কুটকুট করতে শুরু করলো। মুখের জায়গায় জায়গায় কাদা আর বালু লেগে গিয়েছে, চুলগুলো নষ্ট হয়েছে। এখন আসো দুজনে একসাথে গোসল করব। ছি, আমি কেন আপনার সাথে গোসল করতে যাব? ভুলেও না। না না, আজকে তো আমার সাথে গোসল করতে হবে। একদম না। কথাগুলো বলে আজরা দরজা খুলে ইসমামের চুলের মুঠি ধরে এক ধাক্কায় বাহিরে পাঠিয়ে দিল। স্বামী নির্যাতন করছো তুমি, শুধু তুমি শখের নারী বলে সহ্য করি। ভবিষ্যতেও আরো করব। ইসমাম হাসতে হাসতে বাহিরে বেরিয়ে এলো। আজ রোজ একটু পরে মজা বুঝবে তুমি। আজরা মনের সুখে গোসল করলো, ভালো করে শ্যাম্পু করলো, গা ঘষে ঘষে পরিষ্কার করলো। কিন্তু বিপত্তি বাধলো তখন, যখন সে বুঝতে পারলো সেখানে তার কোনো কাপড় নেই। ইসমাম সম্ভবত এই জন্যই এত বেশি হাসছিল। আজরা কুপকাত হবে তা আগে থেকেই জানতো। আজরার গায়ে শুধু গামছা পেঁচানো, লম্বা চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। আজরা এদিক ওদিক উকি দিল। ইসমাম এখনো হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। হাফ মেন্টালটা বাইরে থেকে গোসল করে এসছে আর আমাকে এভাবে জ্বালিয়ে মারছে। এই হাফ মেন্টালকে ভালোবাসা দিয়ে কাবু করতে হবে। ওগো সাদাব সাহেব, শুনছেন? জি বলুন বিবি সাহেবা, শুনছি। আপনি রুম থেকে চলে যান। কেন কেন? চলে যেতে বলেছি তাই যাবেন, এত কথা জিজ্ঞেস কেন করেন? প্লিজ চলে যান পরাণ প্রিয় স্বামী। আপনি যদি এখন এখান থেকে চলে যান তাহলে আপনার জন্য সারপ্রাইজ গিফট আছে। না বিবিজান, আপাতত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই সারপ্রাইজটা দেখা যাচ্ছে তার থেকে বড় সারপ্রাইজ গিফট আর হতে পারে না। ছি ছি, অসভ্য। এই তো এখন আমি অসভ্য হয়ে গেলাম। তুমি এভাবে গামছা গায়ে দাঁড়িয়ে থেকে দেখাবে আর আমি দেখলেই দোষ। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি তুমি কি করো। আজরা আবার বাথরুমের দরজা বন্ধ করে দিল। এভাবে আধা ঘন্টা পার হওয়ার পর বাইরে থেকে ইসমামের আওয়াজ এলো। যেখানে বসে থাকতে ইচ্ছে হচ্ছে বসে থাকো। আমার বউয়ের যদি একটু ঠান্ডা লাগে না, তোমাকে মেরে ভূত বানিয়ে দেবো আমি। আজরা ভেতর থেকে চিৎকার করে বলল, আপনি আমাকে মারবেন না ইসমাম, ভালো করেই জানি ভন্ডামি কম করেন, আর পরের বার মারলে আপনিও মার খাবেন। যদি খালি ঠান্ডা লেগেছে, সত্যি সত্যি আজকে দুগাল থাপড়ে লাল করে ফেলবো তোমার। এখন জলদি বের হও। আপনি আমার কাপড় চোপড় দিয়ে সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ইসমাম আলমারি থেকে আজরার জন্য এক সেট সুতি 3 পিস বের করলো। হাতে নিয়ে বাথরুমের দরজার কাছে এসে দাঁড়ালো। আজরা একটু মাথা বের করে হাত দিয়ে সেটা নিতে চাইলে ইসমাম হ্যাচকা টানে তাকে বাইরে বের করে নিয়ে এলো। তার পরনে শুধু হাঁটুর নিচ অবধি গামছা। ইসমাম তাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো, তার কপালে চুমু দিয়ে বলল, আমার থেকে এত লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা না একে অপরকে ভালোবাসি। খুব লজ্জা লাগে, এটা আপনি বুঝবেন না। আজরা চুলের পানিতে পুরো ফ্লোর ভিজে গিয়েছে। আজরা ইসমামের হাত থেকে তার কাপড় নিয়ে যাওয়ার পথে পিছলে ইসমামের উপর পড়ল। দুজন একসাথে ফ্লোরে, তবে ইসমামের কোমরে বেশ জোরে সোরে আঘাত পেল। আজরা ইসমামের উপরে পড়ার কারণে কিছুই হয়নি, তার পরনের গামছাটা ঢিলা হয়ে গিয়েছে। ইসমাম সেই দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আর হাসলো। আজরার এতক্ষণে খেয়াল হলো, তাড়াতাড়ি দু হাতে গামছা চেপে ধরলো। এজন্য আপনাকে বলেছি এসব না করতে। আপনাকে তো আমি দেখে নিব। আমাকে পরে দেখবেন, আপনি আপাতত যেটা দেখিয়েছেন সেটাই অনেক। ইসমাম, চোখ বন্ধ করুন। ঠিক আছে করছি। ইসমাম চোখ বন্ধ করলে আজরা সেখান থেকে ধীরে ধীরে সরে গেল। আজরা কাপড় পরে এলো। তুমি আমাকে ফেলে দিয়ে কোমরের যা অবস্থা করেছো, মনে হয় না 2 দিন ঠিক মতো হাঁটতে পারবো। লোকে কিন্তু খারাপ ভাববে তুমি তোমার বরের উপর রাত দিন রোমান্টিক অত্যাচার করছো। ইস, রোমান্টিক অত্যাচার করতে আমার বইয়েই গেল। লোকজন কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার তো একটা মান ইজ্জত আছে, দিলে তো আমার মান ইজ্জত শেষ করে। এখন লোকজন ভাববে বউয়ের সাথে কি না কি করতে গিয়েছিলাম, বউ আমাকে মেরেছে। এখন আমি বাইরে লোককে কিভাবে বোঝাবো যে বউ আমার মাঝখানে বালিশ দিয়ে 2 দেশের বর্ডার বানিয়ে রাখে আর আমাকে অসহায় এতিমের মতো বিছানার এক কোণে পড়ে ঘুমাতে হয়। ঠিক মতো
জায়গাও পাওয়া যায় না, যার কারণে আজকাল রাতে ভালো ঘুম হয় না, চোখের নিচে কালি জমছে আর মেয়েদের অ্যাটেনশন কম পাচ্ছি। কি বললেন? এত বড় মিথ্যা কথা! আর আপনি খুব ভালো মাঝরাতে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে তারপর আমাকে জড়িয়ে ধরে কে? মেয়েদের দিকে তাকালে চোখ তুলে ফেলবো আপনার। আপনি কি সত্যি অনেক ব্যথা পেয়েছেন? আজরা তেল গরম করে নিয়ে এলো, তারপর ইসমামের কোমরে মাখতে থাকে। তেল মাখার এক পর্যায়ে ইসমাম চিত হলো। কি হলো? উল্টা হলেন কেন? ব্যথা কমেছে? ইসমাম আজরাকে টেনে নিজের উপর নিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল গভীরভাবে। আজরা সরে আসতে চাইলে সে তার হাত দুটো চেপে ধরলো। ইসমাম, আপনি যখন তখন এসবের তালে কেন থাকেন? আজরা ইসমাম বিছানায় শুয়ে আছে। আজরা চুপ করে রইলো। ইসমামের এই বিষয়গুলো তার এত ভালো লাগে। কখনো সে আজরাকে কোনো কিছুর জন্য জোর করে না, তাকে যথাসাধ্য আরামে রাখার চেষ্টা করে। এটা কখনো ভাবতেও পারিনি যে আর আমার সাথে এত ঝগড়া ঝামেলা সেই ইসমাম আমাকে গোপনে এত ভালোবাসতে পারবে। আমাকে আর কিছু সময় দিন ইসমাম, আমি আসলে... ইসমাম আজরার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুলি বুলাতে বুলাতে বলল, তোমার যত ইচ্ছা তত সময় নাও, তবে আমার থেকে দূরে যাওয়ার চিন্তা ভাবনা কখনোই করবে না। সব সময় আমার কাছাকাছি থাকবে। ঠিক আছে। ঠিক এতটাই কাছাকাছি। তোমাকে ভালোবাসি আজরুশ। আমিও ইসমাম। আজরা আর ইসমাম এক ঘুম দিয়ে বিকেল বেলা উঠল। ইসমামের এলোমেলো চুল দেখতে ভালো লাগে আজরার। এই যে যখন ঘুম থেকে উঠে ভারী কণ্ঠে বলে, আরেকটু থাকো আজরুশ, তখন আজরার মনে হয় চট করে তাকে একটা চুমু খেয়ে ফেলা আজরার কর্তব্যের তালিকায় পড়ে। হৃদয়ের ছোট্ট কুঠিরে গেড়েছেন নিজের ঘাঁটি। কিভাবে বোঝাই আপনাকে ঠিক কতটা ভালোবাসি? আমার আশেপাশে হাজার পুরুষের বিচরণ, তবে শুধু ইসমাম সাদাফ ফার্সির কাছে ধরা দিয়েছে এই মন। এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়েছো আমার? আপনার মতো হাফ মেন্টালের প্রেমে পড়া থেকে সিটি কোঅপারেশনের ম্যানহলে পড়া ভালো। ইসমাম বুঝে পায় না আজরা তার প্রতি কথার বিপক্ষে এমন সব উদাহরণ কিভাবে টেনে আনে। তনিমা সবার জন্য চা বানাচ্ছিল। আজরা তনিমার হাত থেকে চায়ের পটটা নিয়ে বলল, আমাদের ভবিষ্যৎ পুচকুর খেয়াল রাখতে হবে ভাবি। তোমার একদম দৌড়াদৌড়ি করা চলবে না। এখন শুধু বসে অর্ডার করবে। আর ঘরের সব কাজ এখন আমার আর ইরাবতীর। এখন সর, তোমার দেবরের জন্য বিশেষ চা বানিয়ে নিয়ে যাব। আর তুমি চাইলে ইয়াকুব ভাইয়ের জন্য বানাতে পারো, দেখবে কিভাবে। তনিমা দেখলো কাপে আজরা কিছু ফেনা জাতীয় জিনিস ঢালছে, কিন্তু সেগুলো আসলে কি তা জানা ছিল না। তারপর বুঝলো সেগুলো ছিল চায়ের পাতির ধোয়ার ফেনা। আজরা সেই ডিশওয়াশার স্পঞ্জটাকে ভালো মতো চেপে একটা কাপে ঢেলে নিল। তারপর সেখান থেকে আজকের বানানো চা থেকে কিছু চা পাতি দিল, ভালো করে নাড়া দিল। তারপর তার মধ্যে বেশি করে মরিচের গুঁড়ো দিল। জিনিসটা দেখতে অনেকটা চায়ের মতোই হয়েছে। এক দেখায় কেউ বলতে পারবে না এটা চা না। এ কি সাংঘাতিক ব্যাপার! তুমি ইসমোকে এগুলো খাওয়াবে? হ্যাঁ, এগুলোই খাওয়াবো। আপনি জানেন না আজকে আপনার প্রিয় দেওর আমার সাথে কি করেছে? আমাকে দিয়ে ঘর মুছিয়েছে, জিনিসপত্র পরিষ্কার করিয়েছে, তারপর সেই ময়লা পানিগুলো আমার মাথায় ঢেলেছে। নিশ্চয়ই তুমি কিছু করেছো। অবশ্য আমি একটু কিছু করেছিলাম, তবে এর সূত্রপাত আপনার প্রিয় দেবর করেছে। তা সে কি করেছে? সে কালকে আম্মুর কাছে আমার নামে বিচার দিয়েছে। আমাকে খুবই লজ্জিত হতে হয়েছে। তারপর আমি ভার্সিটিতে আবিদ নামে আমার এক বন্ধু আছে, তাকে বলেছিলাম ভার্সিটির বুয়ার থেকে এক বালতি ময়লা পানি ম্যানেজ করে তা ইসমামের মাথার উপর ঢালতে। ইসমাম যখন ওয়াশরুমে ঢুকলো, সে তার মাথার উপর ঢেলে দেয়। ছেলেটা অনেক ভীতু, বুঝলেন? কাজটা অনেক সুন্দর করে করেছে, কারণ সে কারোর ঋণগ্রস্ত থাকতে চায় না। আমি তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিয়েছিলাম। সে যে কোনো মতেই ঋণ পরিশোধ করতে চেয়েছিল। তার ফলস্বরূপ আপনার দেবর আমাকে দিয়ে ঘর মুছিয়ে জিনিসপত্র পরিষ্কার করে ময়লা পানি ঢেলে দিয়েছে। এখন আমি বিখ্যাত চা খাইয়ে তার বদলা নেব। বাহ, তোমরা পারো টম এন্ড জেরি। এটা খেয়ে তার পেট খারাপ না হওয়া পর্যন্ত আমার কিন্তু শান্তি হচ্ছে না। শুক্রবার নীলক্ষেতে বিকেলের দিকে বেশ ভিড় থাকে। বলা যায় বেশিরভাগই নবদম্পতি বা কপতি। প্রিয়া আশেপাশের পরিবেশ উৎসুক হয়ে দেখছে। হাতে তার চায়ের ভাট, নীরবের হাতেও। দুজনে একটা দোকানের বেঞ্চিতে বসে চায়ে চুমুক দিচ্ছে। গরম গরম ধোয়া উঠা চা খেতে ভালোই লাগছে। প্রিয়ার এই দোকানের চাটা বেশ ভালো লাগতো আগে, কিন্তু যে নতুন ছোকরাটা এসেছে সে সম্ভবত এলাচি বেশি দেয়।
প্রিয়ার বলতে ইচ্ছে হলো, হ্যাঁ রে, তোর এলাচ কি বেশি হয়ে গিয়েছে? তাহলে দে, আমি বাড়ি নিয়ে যাই। কথাটা মনেই রয়ে গেল, বলা হলো না। প্রিয়া উদাস ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে, দৃষ্টি রাস্তা দিয়ে আগত মানুষের দিকে। দূর থেকে কেউ একজন দেখলে মনে করবে সে খুব মনোযোগ দিয়ে মানুষের গত হওয়া আর আসার দৃশ্য দেখছে, কিন্তু না, সে উদাস ভঙ্গিতে শুধু সেদিকে তাকিয়ে আছে, যেন চোখ বলছে কোনো একদিকে তাকিয়ে থাকা অতি জরুরি। মস্তিষ্ককে শান্ত রাখার জন্য যে কোনো একদিকে তাকিয়ে থাকো। প্রিয়াও তাই করছে। নীরব প্রিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পায়ে তার দেওয়ার স্নিকার্স জোড়া, পরনে একটা আকাশি রঙের গোল লং ফ্রক, তার উপর দিয়ে মাথায় ওড়না পেঁচানো। ওড়নার রংটা কালো, কোকড়া কোকড়া কিছু চুলের গাছি মুখের সামনে এসে পড়ছে, নাকের আগায় ঘাম পরন্ত বিকেলের রোদের আলোয় ঝিলিক দিচ্ছে। বাম পাশে থাকা নাকফুলটা যেন শেষ বিকেলের দিবাকরের মতোই ধুতি ছড়াচ্ছে। হাতে একটা কালো চিকন বেল্টের ঘড়ি, ঘড়িটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো। নিয়মিত তার উপর অনেক ধকল যায়। প্রিয়াকে দেখে এখন নতুন বউ লাগছে। মুখটা মলিন, সারা মুখে কৃত্রিম প্রসাধনীর কোনো ছোঁয়া নেই, তবুও শ্যামলা রংটা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। তার আখি জোড়ায় যেন রাজ্যের মায়ার সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমার সাথে আজকে কেন এলে? প্রিয়া রাস্তার দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে চায়ে চুমুক দিতে দিতে বলল, জানি না, শুধু মন বললে আপনার সাথে আসা উচিত, তাই এলাম। তুমি কি মন যা বলে তাই করো? না, তবে আজকে মনে হলো মাঝে মাঝে মনকে প্রাধান্য দিলে খুব একটা খারাপ হয় না, সময় ভালোই কাটে। নীরবের মনে হলো প্রিয়ার তার সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই সে চুপ করে রইল। চায়ের বিল মিটিয়ে দিয়ে এলো। প্রিয়া সেটা দেখলো কিন্তু কিছু বলল না। তারা হেঁটে নীলক্ষেতের বইয়ের দোকানগুলোর দিকে বই কিনতে যাবে। হাঁটতে হাঁটতে প্রিয়া হঠাৎই নীরবের দিকে তাকিয়ে বলল, আপনার এখন মনে হচ্ছে না আমার আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই? আপনাকে আমি অগ্রাহ্য করছি? নীরব আশ্চর্য হয়ে গেল। মেয়েটা মনের কথা কি করে পড়তে পারে? সে যে আশ্চর্যান্বিত হয়েছে তা বোঝানো যাবে না। মেয়েটার এমন ক্ষমতা থাকলে নিশ্চয় আরো অনেক কিছু পড়ে ফেলেছে ইতোমধ্যেই। তাহলে তো বিপদ, ভীষণ বিপদ। নীরবের নিজেকে বিনা যুদ্ধে পরাজয় বরণ করে নেওয়া সৈনিকের মতো মনে হচ্ছে। না, তেমন কিছু না। আসলে এমন না, আমি যে খুব বেশি কথা বলি তেমনও না, আবার খুব কম যে কথা বলি তেমনও না। আমার যতটুকু প্রয়োজন কথা বলি, তবে প্রয়োজনের অতিরিক্ত 2-4টে কথা বলার স্বভাব আমার আছে, কিন্তু আজকাল কেন যেন কথা বলতে ইচ্ছে হয় না। তোমার এমন কেন মনে হলো? মনে হলো আপনার চোখ দেখে। আপনার চোখে মুখে অনেক কৌতূহল। আপনার মনে হয়তো কোনো প্রশ্ন চলছে। কি চলছে তা জানি না, তবে প্রশ্ন চলছে। কিছু একটা নিয়ে আপনার হয়তো আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। যদি কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হয় নির্দ্বিধায় বলে ফেলতে পারেন। উত্তর দেওয়ার মতো হলে উত্তর দেব, না হলে এড়িয়ে যাব। আসলে আমি শুনেছি নীলক্ষেতে বই কিনতে এলে সব নারীরা শাড়ি পরে আসে, মানে যখন অবসর সময় বের হয় আর কি, দৈনন্দিন কাজ ব্যতীত। শাড়ি পরে কেন আসবো? আপনি কি আমার প্রেমিক হন স্যার? প্রিয়া চোখ মুখ খিচে নীরবের দিকে তাকিয়ে কথাটা বলল। নীরব খুবই অস্বস্তি বোধ করলো। তার মনে চাইছিল প্রিয়া শাড়ি পরে আসুক, কিন্তু এটা যে এভাবে মুখ ফসকে বেরিয়ে যাবে তা ভাবেনি। আজকাল নীরব আর নীরব নেই, সরব হয়ে গিয়েছে। দুঃখিত, আমি সেভাবে বলতে চাইনি। প্রিয়া হাসলো, হাসির জোরে ঝুঁকে গেল। হাসিটা নীরবের কাছে দেখতে এত সুন্দর লাগলো যা তার ভাষায় বর্ণনা করা কঠিন। তার হাসি দেখে মনে হলো কোনো ষোড়শী হাসছে। সে হাসির কি ঝিলিক, কি পবিত্রতা! এই হাসির কাছে ঝর্ণার বয়ে চলাটাও বোধ হয় ফিকে হয়ে যাবে। রোজ রোজ এই হাসি দেখতে পেলে দিনটা ঝলমলে হয়ে যাবে। আপনি দেখি সিরিয়াস হয়ে গিয়েছেন। ক্ষমা করবেন এমন বেখাপা মজা করার জন্য। শিক্ষকের সম্মুখে এসব বেমানান। ভার্সিটির বাইরে কিন্তু আমি তোমার শিক্ষক না। বন্ধুও তো না। বন্ধু বানানোর জন্য আপনার বয়সটা বড্ড বেশি, তবে আপনার লজিকগুলো আমার কাছে অনেক পছন্দের। কিভাবে বেশি? তোমার থেকে 5 বছরের বড়, এটা খুব বেশি? প্রিয়ার এই প্রসঙ্গে কথা চালিয়ে যেতে ভালো লাগলো না। সে কথার ধারা বদলে বলল, এখানে বেশিরভাগই শাড়ি পরে আসে। আমি এর আগেও এসেছি জানেন। গত বছরও আমি নিয়মিত শাড়ি পরতাম। শাড়ি আর কাজল পরতে আমার খুব ভালো লাগতো।